প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল রিমাল। সন্ধ্যার পর আঘাত হানতে পারে ৯ জেলায়। ১০ নম্বর মহা বিপদ সংকেত। আশ্রয় কেন্দ্রে ৮ লাখ মানুষ। এমপি আজিম হত্যার তদন্তে কলকাতায় বাংলাদেশের গোয়েন্দারা। ইন্টারপোলের মাধ্যমে শাহীনকে দেশে আনার চেষ্টা করা হবে বলেছেন ডিবি প্রধান। বেগম জিয়াকে যারা বিদেশে চিকিৎসা করতে দিচ্ছে না তারা অপরাধী। মন্তব্য বিএনপি নেতাদের। সরকার গঠনমূলক সমালোচনায় বিশ্বাসী বলেছেন ওবায়দুল কাদের। দেখছিলেন বিআরবি কেবল। সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমাল আরো শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মংলা পটুয়াখালীর খেপুপাড়া হয়ে পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, পায়রা ও মংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে। তিনি বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে হবে। এছাড়া উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়াবিদ আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমাল সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে। সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। অগ্রভাগ আজ বিকাল ৩টার থেকেই উপকূলীয় জেলাগুলিতে, ১৪টা জেলা আছে, সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে এবং এটা যতই সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে এবং ফাইনালি এর যে কেন্দ্র, এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে। বরিশাল ও ভোলা রুটে সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব সমুদ্র বন্দরের কার্যক্রম। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা ৮ ঘণ্টা বন্ধ থাকবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে সাগর বেশ উত্তাল। টানানো হয়েছে সতর্ক সংকেত। ঝুঁকিপূর্ণদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে উপকূলীয় এলাকায়। জনসাধারণকে জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। কালো মেঘে ঢেকে গেছে আকাশ। বাড়ছে বাতাসের চাপ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস। মংলা উপকূলে দমকা হাওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। শ্যামনগরের গাবুরা এবং আশাশুনির প্রতাপনগরে অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের প্রাণপণ চেষ্টা করছে এলাকাবাসী। জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ১৬৯টি আশ্রয় কেন্দ্র সহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। ঝালকাঠিতে এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। আতঙ্কে বিষখালী নদী তীরবর্তীরা। বেড়িবাঁধ না থাকায় বেশিরভাগ বাড়িঘরই অরক্ষিত। বিষখালী ও সুগন্ধা নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। আমরা বড় আতঙ্কে আছি বন্যার সিগন্যাল শুনে। কখন কি বন্যা ছুটে আমরা কি অবস্থায় থাকবো, কোথায় যাব, কোনো নিশ্চয়তা নাই। খুব আতঙ্কের মধ্যে আছি। আল্লাহ পাক ভবিষ্যতে কি করে আল্লাহ জানে। ঘর বাড়ি ঠাইগিরির আমরা তো জানি না, হ্যাঁ আল্লাহর পাকি জানে। রবিবার সকাল থেকে বরিশালে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট ৩ জারি করা হয়েছে। খোলা হয়েছে 4টি কন্ট্রোল রুম। বন্ধ রাখা হয়েছে বন্দরের কার্যক্রম। বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে নোঙর করা হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, উপকূল এলাকাগুলোর সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের জেলা প্রতিনিধিরা। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমানকে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত পায়রা বন্দর এবং মংলা বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে, যার কারণে কিন্তু উপকূলে বেশ আতঙ্ক বিরাজ করছে। আমরা কালকেও যেটা দেখেছি, উপকূলে কিন্তু তেমন কোনো আতঙ্ক মানুষের মধ্যে ছিল না, কিন্তু যখন আজকে সকাল থেকে বেশ দমকা হাওয়া সহ সাগর বেশ উত্তাল রয়েছে, ইতিমধ্যে কিন্তু সাগরে জোয়ার শুরু হয়ে গেছে, যার কারণে ঢেউ এবং পানির গতিবেগটা কিন্তু অনেক বেশি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সমুদ্রের অনেক বড় বড় ঢেউ কিন্তু তীরে আছড়ে পড়ছে এবং এখানে যারা প্রশাসন কুয়াকাটায় যে অবস্থানরত টুরিস্ট রয়েছে তাদেরকে কিন্তু টুরিস্ট পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেও কিন্তু সেই টুরিস্টদেরকে এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং কাজ করছেন, এবং সিপিপি এবং প্রশাসন, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ সহ সবাই কিন্তু কাজ করছে যাতে মানুষ নিরাপদ আশ্রয় যায়। এই ছিল কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রেমানের আমার কাছে সর্বশেষ সংবাদ। কক্সবাজারের উপকূলের ইতিপূর্বে 650 শতাধিক সাইক্লোন শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে সকল স্কুল, সরকারি ভবন রয়েছে সেই ভবনগুলোও সাইক্লোন শেল্টারের আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে এবং জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন উপকূলীয় এলাকার ইউনোদের, মহেশখালী, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ এসব এলাকার ইউনোদেরকে নির্দেশ দিয়েছেন এবং একজন লোকও যেন উপকূলের ঘূর্ণিঝড় রেমানের আঘাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদেরকে যেন নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। এবং জেলা প্রশাসক আরও জানিয়েছেন যেসব লোকজন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে তাদের জন্য, তাদেরকে নিরাপত্তার জন্য এবং তাদের খাদ্য সহায়তার জন্য পর্যাপ্ত পরিমাণ সহায়তা মজুত রয়েছে। এবং এরপরেও আমরা কক্সবাজার আবহাওয়া এখানকার যে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা জানিয়েছেন এই নদীতে যখন পুরো দমে জোয়ার শুরু হবে তখন পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা তারা প্রকাশ করেছেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনা জেলা প্রশাসক আরেফিন সিদ্দিকীর সাথে। তিনি জানিয়েছেন 604টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 3,15,000 লোক উঠতে পারবে। মংলা পৌরসভা এবং মংলা উপজেলা যে কটি সাইক্লোন শেল্টার রয়েছে সবকটি খুলে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিছু কিছু সাইক্লোন শেল্টারে অনেক পরিবার যারা ঝুঁকিপূর্ণ মনে করছেন তাদের বসতি, তারা কিন্তু সাইক্লোন শেল্টারে এসে তাদের যে জরুরি মালামাল সেগুলো আগে রেখে যাচ্ছেন এবং কেউ কেউ আগে থেকে তাদের ভিসা দিয়ে তাদের জন্য জায়গা প্রস্তুত করতেছেন। সকাল থেকে কিন্তু মংলা উপকূলীয় অঞ্চলে গুটি গুটি বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এছাড়া আরেকটি দুর্ঘটনার খবর রয়েছে, সেটা হলো এই যে দমকা হাওয়ার কারণে মংলা যে নদী পারাপার, এই পারাপারে করার সময় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ছিল মংলা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য আমার কাছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৈকত, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছে আমাদেরকে জানাবেন? প্রবল যে ঘূর্ণিঝড় রিমাল সেটা সর্বশেষ কি অবস্থায় আছে সেটা কিন্তু আবহাওয়া অধিদপ্তর এই ঢাকার অফিস থেকে কিন্তু পর্যবেক্ষণ করছে। যেহেতু 11টা বাজে তারা যখন ব্রিফিং করেছে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল পায়রা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার দূরে সেটার অবস্থান ছিল, সেটা প্রতি ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার যেহেতু অগ্রসর হচ্ছে। কিছুক্ষণ আগে তারা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে পায়রা সমুদ্র বন্দর থেকে যে হয়তো 225 থেকে 30 কিলোমিটার দূরে আছে। এটার স্থলভাগ যেহেতু বিকেলের দিকেই সমুদ্র এলাকা বা বাংলাদেশের অংশে প্রবেশ করবে এবং সন্ধ্যা নাগাদ এই রিমেল যে বাংলাদেশের পুরো দমে কিন্তু বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে প্রবেশ করবে। যেহেতু খেপুপাড়া সহ উপকূলীয় অন্যান্য এলাকা দিয়ে এটা প্রবেশ করে কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে যাবে এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু এটা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং এর যেহেতু গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার থেকে সর্বোচ্চ 120 কিলোমিটার ঘন্টায় গতিবেগে প্রবাহিত হবে, এর জন্য কিন্তু পুরো উপকূলীয় এলাকার যে 16টি উপজেলা আছে, জেলা আছে, 16টি জেলার যে নিম্নাঞ্চল সেখানে যেহেতু জলোচ্ছ্বাস 8 থেকে 10 ফুটের উঁচু প্রবাহিত হবে এবং পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে যে এই তো 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে এবং সেখানকার যে সকল ধরনের নদী বন্দরের
যানবাহন নিরাপদ বন্ধ রাখা হয়েছে এবং মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম এবং কক্সবাজারকেও 9 নম্বর মহাবিপদ সংকেত দেখা বলা হয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু ঢাকার আকাশও কিন্তু মেঘলা হয়ে গেছে এবং উপকূলে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং নিম্নাঞ্চলে কিন্তু জোয়ারের কারণে কিন্তু পানিও প্রবেশ করেছে। এখন পর্যন্ত সন্ধ্যা নাগাদ এটা যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবাহিত বলেই আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে। এই হচ্ছে সিফাত এই রিমালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সৈকত সাদিক জানাচ্ছিলেন আবহাওয়া অফিস থেকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, দুপুর পর্যন্ত উপকূলীয় এলাকার 8 লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এরই মধ্যে প্রায় 9,000 আশ্রয় কেন্দ্র পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। যারা এখনও আশ্রয় কেন্দ্রে যাননি, নিরাপত্তার স্বার্থে তাদেরকেও সেখানে যাওয়ার অনুরোধ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবারের মজুদ রয়েছে। তিনি জানান, আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে। সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগকে মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ অঞ্চলে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ পৌঁছে গিয়েছে। শুধু তাই না, আমরা ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহাংশের খোঁজে আবারও অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সঙ্গে রয়েছে খুনের কাজ ও লাশের হাড়, মাংস টুকরো করে ফেলে দেয়া ভাড়া করা কসাই জিহাদ হাওলাদার। এদিকে আনার খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতে গ্রেফতার জিহাদকেও জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বিদেশের মাটিতে নৃশংস কায়দায় খুন হওয়া সংসদ সদস্য আনারের লাশ পাওয়া যায়নি এখনো। টুকরো করা মরদেহের খণ্ডিত অংশ খুঁজতে চলছে একের পর এক অভিযান। আর দিন যতই যাচ্ছে ততই চাঞ্চল্যকর নতুন নতুন তথ্য সামনে আসছে। আনারকে হত্যার জন্য আরও 2 বার চেষ্টা করে খুনিরা। তৃতীয় দফা সুন্দরী বান্ধবী শিলাস্তি দিয়ে ফাঁদ পাতে শাহিন, তাতেই সাকসেস কিলিং মিশন। যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে আমরা সে পিউ আমরা ভিজিট করব। একজন অপরাধীকেও বাংলাদেশের ব্যক্তি কিন্তু সে ইন্ডিয়াতে অপরাধটি তাকে ধরেছে, তাকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। আমি মনে করি শীঘ্রই পুরো লাশটি পাওয়া না গেলেও তার খণ্ডবিশেষ তো অবশ্যই পাওয়া যাবে। ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করব। চাঞ্চল্যকর এই খুনের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে ঢাকা কলকাতা পুলিশ। এরই মধ্যে কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা গেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করবো। স্থলে গিয়ে সেখানে সিসিটিভিগুলি দেখব। এমপি আনার কি মাফিয়া সিন্ডিকেটের দ্বন্দ্বের বলি, না স্বর্ণচোরা চালান সিন্ডিকেটের কারণে খুন, সেই রহস্য উদ্ঘাটনেও কাজ করছে দুদেশের গোয়েন্দারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি অবলোকন করেন এবং এর নির্মাণ সংশ্লিষ্টদের তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে, যে বিষয়টিকে উপজীব্য করে কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো, পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো, ব্রিগেডের ময়দানে তার আগুন ঝরানো ভাষণ, এমন আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিতে ক্যামেরাবন্দি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। বেগম জিয়াকে যারা বিদেশে চিকিৎসা করতে দিচ্ছে না তারা অপরাধী, একদিন তাদের বিচার হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেগম খালেদা জিয়ার জীবন ভিত্তিক গবেষণা গ্রন্থ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম এর পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সরকার জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে দেবে না, বিএনপির কোনো নেতাকর্মীর অস্তিত্ব থাকবে না, কেউ টিকতে পারবে না, তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তার। বলেন, সব সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিয়ে বিএনপিতে সংশোধন এনে সামনে এগোতে হবে। জেনে শুনে বেগম খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়া শুরু থেকে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, এরপরও এদিকে সরকারের ভ্রুক্ষেপ না করা আশ্চর্যজনক। সরকার সমালোচনার বিরোধী নয়, তবে তা গঠনমূলক হওয়া প্রয়োজন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটির 3 দশক পূর্তির অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সমালোচনা শুদ্ধ করে, তাই আওয়ামী লীগ কখনো সমালোচনার বিরোধী নয়। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যেন মহান এই পেশাকে অসম্মান করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, সাংবাদিকতার নামে লেখাপড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারে কাছেও নেই, এমন অনেকেই সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এ ধরনের ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে। গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কভার করতে গিয়ে নিহত 108 সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাও জানান ওবায়দুল কাদের। দমকা হওয়ার কারণে মংলা নদীতে ডুবে গেছে একটি ইঞ্জিন চালিত ট্রলার। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন এক নারী ও এক শিশু। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নদী পারাপারের সময় দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এ সময় ট্রলারে থাকা 30 থেকে 35 জন যাত্রী নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় সবাই উপরে উঠতে সক্ষম হয়, তবে অনেকে জানায় এখনও নিখোঁজ রয়েছেন এক নারী ও এক শিশু। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল রিমাল। সন্ধ্যার পর আঘাত হানতে পারে 9 জেলায়। 10 নম্বর বিপদ সংকেত। আশ্রয় কেন্দ্রে 8 লাখ মানুষ। এমপি আজিম হত্যার তদন্তে কলকাতায় বাংলাদেশের গোয়েন্দারা। ইন্টারপোলের মাধ্যমে শাহিনকে দেশে আনার চেষ্টা করা হবে বলেছেন ডিবি প্রধান। বেগম জিয়াকে যারা বিদেশে চিকিৎসা করতে দিচ্ছে না তারা অপরাধী, মন্তব্য বিএনপি নেতাদের। সরকারের গঠনমূলক সমালোচনায় বিশ্বাসী বলেছেন ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।